আসসালামু আলাইকুম এআই বাংলা ভয়েস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ২০২৪ এর ৫ই আগস্টের ছাত্র জনতা ও রাজনৈতিক দলের গণান্দোলনের মুখে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ নামক সন্ত্রাসী দলকে বাংলাদেশে কারা নতুন বাংলাদেশের গড়ার নাম দিয়ে পুনর্বাসন করতে চায়। গত ২৭ আগস্ট ২০২৪ প্রথম দফায় সরকারের অ্যাটর্নি জেনারেল তার কার্যালয় থেকে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, সে সরাসরি সব সংবাদ মাধ্যমকে জানিয়ে দেয়, এবং এটা সরকারেরই বক্তব্য। দ্বিতীয় দফায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাবশালী নেতা এবং বর্তমানে মাননীয় উপদেষ্টা গত ৪ সেপ্টেম্বর মাহফুজ আলম তার এক বক্তব্যে দ্বিতীয় দফা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে যুক্তিতর্ক দিয়ে অবস্থান নিয়েছেন, এবং তৃতীয় দফায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন প্রভাবশালী ছাত্র নেতা সার্জিস আলম ও হাসনাত আব্দুল লাহ মাননীয় হাইকোর্টে একটি রিট করেন, এবং রিট করার একদিনের মাথায় সেই রিট তারা প্রত্যাহার করে নেন, যেটা হল অক্টোবর মাসে। কেন তারা রিট প্রত্যাহার করে নিলেন, এর পিছনের কারণ কি? এটা কি রাজনীতির ফায়দা লুটা? এবং এই সার্জিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অনেক প্রভাবশালী নেতাদেরকে ক্ষমা করে দেয়ার ঘোষণা দেন। সে কারণ বলেন, এই ২৪-এর আন্দোলনে পিছন থেকে তারা নাকি সহযোগিতা করেছেন। এটা কি এক ধরনের রাজনীতির চালাকির আশ্রয় নেওয়া নয়? তারপর জামায়াত ইসলামের আমির জনাব শফিকুর রহমান বলেন, আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, এবং উনি লন্ডনে গিয়ে একমত বিনিময় সভায় বলেন, আওয়ামী লীগ আমাদের এক রাজনৈতিক পরিবারের সদস্যের মতো, কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ইউনুস স্যার এক সাক্ষাৎকার বলে দেন, বিএনপির মতো একটি রাজনৈতিক বড় দল যেহেতু বলেছে সব রাজনৈতিক দলকে নিয়ে তারা নির্বাচন করতে চায়, এবং তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। এর কারণ হল, যদি আওয়ামী লীগকে নির্বাচনে না আসতে দেওয়া হয়, তাহলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আওয়ামী লীগ ও ভারত সরকার সারা বিশ্বে প্রচার প্রোপাগান্ডা করবে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি জামাত মিলে আওয়ামী লীগকে বাহিরে রেখে এককভাবে নির্বাচন করেছে, এবং এরকম যদি অবস্থা হয় নির্বাচনের পর যে সরকার আসবে তার কতটুকু গ্রহণযোগ্যতা থাকবে, এই হল বিএনপির ভাবনা। কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি? সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি মিলে সরকারের পৃষ্ঠপোষকতায় একটি নতুন রাজনৈতিক দল তারা গঠন করবে। এখানে তারা আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা, সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশন, পৌরসভার কাউন্সিলরদের, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের অলরেডি তাদের দলে যোগদানের এবং সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রভাবশালী ছাত্র নেতাকে একজন সিনিয়র উপদেষ্টার কাছ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়ে জনাব আসিফ মাহমুদকে দেওয়া হয়েছে। এর কারণ বুঝতে আমাদের কারোরই কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ স্থানীয় সরকার মন্ত্রণালয় হল এমন একটি মন্ত্রণালয় যা সারা বাংলাদেশের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপিদের পর্যন্ত কাকে কি বরাদ্দ দিবে, কে কে কোনো খাতে কি টাকা পয়সা পাবে, সেগুলার এই মন্ত্রণালয় থেকে পাশ করা হয়, যাতে বোঝা যাচ্ছে তারা সংস্কার নামক একটি মূলা ঝুলিয়ে রেখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দিয়ে ইউনিয়নের চেয়ারম্যান থেকে শুরু করে সব জায়গাতে তারা তাদের নিজেদের পছন্দের লোকদের দিয়ে উন্নয়নমূলক কার্যক্রম করাবে, সেটার জন্য লম্বা সময় দরকার। তাই তারা সংস্কার নামক কথাটা বারবার বলছে, এবং গত কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা সার্জিস আলম ও নাগরিক কমিটির সভাপতি নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে পৌরসভা ও সিটি কর্পোরেশনের সারা বাংলাদেশের বহিষ্কৃত কাউন্সিলরদের আহ্বান জানিয়েছেন, যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার ভোটারবিহীন নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছে, যাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে নাই, তাদের কি তারা তাদের সহযোগী হিসেবে নিতে চাচ্ছে? এই যদি তাদের চিন্তাভাবনা হয়, তাহলে তো আপনারা ২০২৪ সালের ছাত্র জনতা হাজার হাজার নিহত হয়েছে, রক্ত দিয়েছে, ১৫,০০০-এর মতো ছাত্র জনতা পঙ্গুত্ববরণ করেছে, তাদের সাথে কি বেইমানি করা না? আপনারা আসলে কি চাচ্ছেন? আমার মনে হয় আপনারা চাচ্ছেন শেখ হাসিনার মতো ভোটারবিহীন একটা নির্বাচন করে ক্ষমতায় আসতে হবে। আপনাদেরকে নিরপেক্ষ কোনো নির্বাচন দিয়ে আপনারা বিএনপি জামাতকে ক্ষমতা আসতে দিবেন না। এরকম যদি আপনাদের প্ল্যান থাকে, তাহলে আপনারা কিন্তু সফল হতে পারবেন না। আপনারা নতুন এক চালাকির আশ্রয় নিয়েছেন, যেটা হল জনমত জরিপ। তা ব্র্যাকের মতো একটা এনজিও দিয়ে করিয়ে দেখিয়েছেন যে ছাত্র জনতা রাজনৈতিক দল গঠন করলে সেটা নাকি ৪০% জনগণ সমর্থন করে। এরকম কথা যদি আপনারা বলেন, তাহলে সংবাদপত্র ও মেইন স্ট্রিম মিডিয়াতে আপনারা যেভাবে প্রচার করছেন, এবং যার প্রধান অতিথি ছিল মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম, আরও কিছু কথা যেটা না বললেই নয়, মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা সম্ভাব্য ধারণা দিয়েছেন, যেটা ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে হতে পারে, না হয় ২০২৬ সালের প্রথমার্ধে হতে পারে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার চেয়ে ও বর তার রাজনৈতিক প্রেস সচিব শফিক সাহেবও তো ২০ সালের জুন মাসে নির্বাচন নিয়ে গেল। এখন আমরা তো বুঝতে পারছি না
এখানে সবচেয়ে বড় কে কার কথা আমরা হিসাবে ধরব প্রধান উপদেষ্টার কথা না, তার প্রেস সচিবের কথা। এতে করে কি আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে না? এখন যতটুকু গ্রহণযোগ্যতা আছে ততটুকু আর মানুষের সামনে থাকবে না। কারণ জনগণ এমনি আপনাদের উপরে বিরক্ত হয়ে আছে। সচিবালয়ের ভিতরে আপনাদের কথা ছাড়া কোনো ফাইল নড়ে না ও কোনো বদলি হয় না, এবং বড় বড় প্রতিষ্ঠানে আপনাদের কথা ছাড়া কিছুই হয় না। আপনারা নিজেরাই উপদেষ্টা পরিষদ গঠন করেন। পরে যে সময় দেখেন মানুষের কাছে তারা বিতর্কিত, আবার আপনারাই রাস্তায় আন্দোলন করেন। মানুষকে কি এত বোকা ভেবেছেন? এখন মানুষ কিন্তু এত বোকা নয়, মানুষ এখন অনেক সচেতন। ভাই, আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে এবং দেশটাকে সবাই একসাথে মিলে গড়ার চেষ্টা করুন। আরও অনেক কিছু বলার ছিল, পরের এপিসোডে আরও বলব। দর্শকবৃন্দ, যে কথাগুলো বললাম ইউটিউবের ভিডিওর লিঙ্কগুলো কমেন্ট বক্সে দিয়ে দিলাম, যার মধ্যে শাহেদ আলম, জাহেদুর রহমান, সাকিবুস ওপিনিয়ন, যমুনা টিভি এবং জুলকারনা এর শায়ের এর ফেসবুক স্ক্রিনশট। আপনাদের সবার কাছে অনুরোধ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে জাগ্রত করুন। আমাদের এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। আমরা আপনাদের সামনে আরও নিত্য নতুন দেশের রাজনীতির বিভিন্ন তথ্য নিয়ে হাজির হব। সকলকে ধন্যবাদ। সর্বশেষ যে কথাটুকু বলব, দেশকে অন্তর থেকে ভালোবাসুন এবং দেশপ্রেমে সবাইকে জাগ্রত করুন। আপনাদের সকলকে ধন্যবাদ। দোয়া করি আপনাদের সকলকে আল্লাহ পাক যেন সুস্থ ও ভালো রাখে। আসসালামু আলাইকুম।